হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম এডুকেশনাল থিওরি। এই এস এম এডুকেশনাল থিওরিতে বন্ধুরা আমি তোমাদের জন্য আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 20 গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলো নেক্সট যে পরীক্ষাগুলো আসছে, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল এবং রেলে গ্রুপ ডি যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখো, আজকে প্রথম 20 প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যে বা যার ফল, অর্থাৎ 1935 সালে গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কার পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছিল? দেখো, তোমরা এখানে 4টি অপশান দেখতে পাচ্ছ: সাইমন কমিশন, লর্ড কার্জন কমিশন, দিমিত্রিভ থিসিস এবং লর্ড ক্লাইভের রিপোর্ট। এই 4টি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি হচ্ছে কিন্তু সাইমন কমিশন। অর্থাৎ সাইমন কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করেই কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 প্রবর্তিত হয়েছিল। তবে এখানে একটু মনে রাখবে যে কমিশনের সুপারিশ ছিল যে প্রদেশগুলিতে দায়িত্বশীল ও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের, আর সেই সুপারিশ মতো আঞ্চলিক পদগুলির অবলুপ্তি ঘটিয়ে সমস্ত আঞ্চলিক দায়িত্ব প্রদেশের মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যাদের পিছনে ছিল কিন্তু আঞ্চলিক নেতাদের সমর্থন। পরে প্রশ্ন বন্ধুরা 2 নম্বর প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্নে যে কে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি গঠন করেছিলেন বার্লিনে, এবং সালটি ছিল 1914। অর্থাৎ 1914 সালের বার্লিনে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি গঠন করেছিলেন কে? দেখো, 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি কী হবে? অপশানটি হবে 4, অর্থাৎ চম্পক রমন পিল্লাই। এই চম্পক রমন পিল্লাই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি গঠন করেছিলেন বার্লিনে 1914 সালে। আর এই পার্টির অন্যান্য আরও কয়েকজন সদস্য ছিলেন, যাদের মধ্যে অন্যতম হলেন লালা হরদয়াল, তারকনাথ দাস, মোহাম্মদ বরকাতুল্লাহ, রাজা মহেন্দ্র প্রতাপ এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই নামগুলো কিন্তু তোমরা মনে রেখো যে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এই সমস্ত মহান ব্যক্তিরা। পরে প্রশ্ন আছে, দেখো, যে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল যার প্রতিবাদে? অর্থাৎ নিম্নলিখিত 4টি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি কী হবে? যে সঠিক অপশানটি হবে গ, তুর্কির অবমাননা। অর্থাৎ তুর্কির অবমাননার প্রতিবাদেই কিন্তু খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, আর যেটি শুরু হয়েছিল পয়লা আগস্ট 1920 সালে। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল যে বছর? অর্থাৎ নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে থেকে কোন অপশানটা সঠিক যেখানে ভারতবর্ষে প্রথম প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল? 4টে অপশান আছে, দেখো তোমরা পরপর 4টে অপশান দেখতে পাচ্ছ। এই 4টে অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি হচ্ছে কিন্তু গ, অর্থাৎ 1950 সালে। উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে সহায়তা করতে প্ল্যানিং কমিশন কিন্তু গঠন করা হয়েছিল 1950 সালে। পরে 5 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতে একটি রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য ছিল যে পর্যন্ত? অর্থাৎ একটিমাত্র রাজনৈতিক দলেরই নিরঙ্কুশ প্রাধান্য ছিল নিম্নলিখিত সালগুলির মধ্যে কোন সাল পর্যন্ত? 4টি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি হবে খ, 1967 সাল পর্যন্ত। আর এই 1967 সাল পর্যন্ত কিন্তু ভারতে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রায় একাধিপত্য ছিল। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু খ, 1967। পরে প্রশ্ন আছে, দেখো 6 নম্বর প্রশ্ন আছে তোমাদের জন্য, ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়ে থাকে? দেখো, 4টে অপশান আছে: মৌলিক অধিকার, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, প্রস্তাবনা এবং পঞ্চায়েত। এই 4টি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু গ, প্রস্তাবনা। অর্থাৎ প্রস্তাবনাকে কিন্তু ভারতীয় সংবিধানের আত্মা হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। পরে 7 নম্বর প্রশ্ন আছে, দেখো, মোর্চে লাগে না এমন লোহার স্তম্ভ দিল্লিতে স্থাপন করেছিলেন? কোন বংশের শাসকরা স্থাপন করেছিলেন? 4টে অপশান আছে: মৌর্য, কুষাণ, গুপ্ত এবং সাতবাহন। এই 4টে অপশানের মধ্যে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে গুপ্ত বংশ। গুপ্ত বংশরাই কিন্তু যে দিল্লির মেহরৌলিতে স্থাপন করেছিল বলে অনুমান করা হয়ে থাকে। পরে প্রশ্ন 8 নম্বরে, গায়ত্রী মন্ত্র নেওয়া হয়েছে কোন বেদ থেকে?
চারটি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই চারটি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি হচ্ছে কিন্তু ঋগ্বেদ, অর্থাৎ ঋগ্বেদ থেকে কিন্তু গায়ত্রী মন্ত্র নেওয়া হয়েছে। সঙ্গে এখানে মনে রাখবে ঋগ্বেদে 1017টি, অর্থাৎ 1017টি কিন্তু স্তোত্র রয়েছে, আর এই স্তোত্রগুলি আছে 10টি অধ্যায় বিভক্ত, 10টি অধ্যায় কিন্তু বিভক্ত আছে স্তোত্রগুলি। পরের 9 নম্বর প্রশ্ন আছে, দেখো কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? অর্থাৎ 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহে কানপুরে নিম্নলিখিত কোন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিলেন? অপশান আছে দেখো বেগম হজরত মহল, খ হচ্ছে নানা সাহেব, গ হচ্ছে তাতিয়া টপি, ঘ হচ্ছে লক্ষ্মীবাই। তা এই চারটে অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি হচ্ছে কিন্তু খ নানা সাহেব। কানপুরে নানা সাহেব কিন্তু সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এবং এখানে মনে রাখবে নানা সাহেব নিজেকে কিন্তু একজন পেশোয়া হিসেবে ঘোষণা করেছিলেন। সঙ্গে জেনারেল স্যার হিউ হুইলার, যিনি কানপুরের দায়িত্বে ছিলেন, তিনি আত্মসমর্পণ করেছিলেন জুন মাসের 27 তারিখ এবং সালটি ছিল 1857 সাল। আর নানা সাহেব সঙ্গে ছিলেন, নানা সাহেবের সঙ্গে যিনি ছিলেন তিনি হচ্ছেন তাতিয়া টপি। স্যার ক্যাম্পবেল কানপুর পুনর্দখল করেছিল আর ওই বছরই ডিসেম্বরের 6 তারিখে, অর্থাৎ কানপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এখানে খ অপশান, অর্থাৎ নানা সাহেব। 10 নম্বর প্রশ্ন আছে কোন জলপথের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপ বিচ্ছিন্ন? অর্থাৎ নিম্নলিখিত চারটি অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক যেখানে আন্দামান এবং নিকোবরকে বিচ্ছিন্ন করা হয়েছে বা বিচ্ছিন্ন হয়েছে? দেখো চারটি অপশান আছে, এই চারটি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি হচ্ছে কিন্তু গ, অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল। আর এই আন্দামান ও নিকোবর দ্বীপ দুটি কিন্তু এই 10 ডিগ্রি চ্যানেলের দ্বারাই বিচ্ছিন্ন হয়ে আছে। পরের 11 নম্বর প্রশ্ন আছে, দেখো রাজ্যের হাইওয়েগুলি রক্ষণাবেক্ষণ করে কে? অর্থাৎ রাজ্যে যে সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলি আছে সেই হাইওয়েগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপরে থাকে? চারটি অপশান আছে, দেখো সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ও যৌথ সরকার, কেন্দ্রীয় রাজ্য সরকার যৌথভাবে, না রাজ্য সরকার দ্বারা নিযুক্ত বেসরকারি সংস্থা। এই চারটি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক অপশানটি হচ্ছে কিন্তু সংশ্লিষ্ট রাজ্য, অর্থাৎ রাজ্যের হাইওয়েগুলি কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ওপরে। আর রাজ্য সরকার তার বিভিন্ন দপ্তরের সঙ্গে মিলেই কিন্তু এই কাজগুলো করে থাকে। পরের 12 নম্বর প্রশ্ন আছে, দেখো স্বাধীনতার পর ভারতে যে বন্দর প্রথম তৈরি হয়েছিল সেই বন্দরটির নাম কি? চারটি অপশান আছে, দেখো নহাবা সেবা, কান্ডালা, ম্যাঙ্গালোর এবং মুম্বাই। এই চারটি অপশানের মধ্যে কিন্তু সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা খ কান্ডালা। অর্থাৎ স্বাধীনতার পর ভারতে প্রথম যে বন্দরটি তৈরি হয়েছিল সেটি হচ্ছে কান্ডালা। নিউ ম্যাঙ্গালোর এর সঙ্গে গুরুত্বপূর্ণ বন্দর হয়ে উঠেছিল 1974 সালে, কিন্তু কান্ডালা বন্দরটি তৈরি হয়েছিল 1950 সালে। অর্থাৎ সব স্বাধীনতার পরবর্তীকালে যে প্রথম বন্দরটি তৈরি হয় সেটা হচ্ছে কিন্তু কান্ডালা। অবশ্যই সালটা মনে রাখবে, 1950 সাল নাগাদ কিন্তু এই বন্দরটি তৈরি করা হয়েছিল। সঙ্গে এখানে নিউ ম্যাঙ্গালোর আছে, নিউ ম্যাঙ্গালোরটার জন্য তোমরা পড়ে রাখতে পারো বা মনে রাখতে পারো 1974 সালে কিন্তু ম্যাঙ্গালোর বন্দর তৈরি করা হয়েছিল। পরের 13 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে আয়তন হিসেবে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা? অর্থাৎ চারটি অপশান আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল। এই চারটি দেশের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে কিন্তু ভুটান। আর এই ভুটানের কিন্তু আয়তন হচ্ছে 47,000 বর্গ কিলোমিটার, 47,000 বর্গ কিলোমিটার। সঙ্গে বাদবাকি অন্য যে দেশগুলো আছে সেগুলো একটু মনে রাখতে পারো, যেমন শ্রীলঙ্কা প্রায় 65,600 বর্গ কিলোমিটার, বাংলাদেশ 1,44,000 বর্গ কিলোমিটার, আর নেপাল হচ্ছে 1,40,800 বর্গ কিলোমিটার। অর্থাৎ সেই হিসেব অনুপাতে ভুটানের আয়তন মাত্র 47,000 বর্গ কিলোমিটার। তাই ভুটান হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম রাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন আছে, দেখো রেজিন নিষ্কাশন করা হয় কোন গাছ থেকে? চারটি অপশান আছে পেঁপে, পাইন, রবার, বট। এই চারটি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু খ, অর্থাৎ পাইন গাছ থেকে কিন্তু রেজিন নিষ্কাশন করা হয়ে থাকে। পরের 15 নম্বর প্রশ্ন আছে যে উদ্ভিদ সহজেই দেখতে পাওয়া যায় ট্রপিক্যাল রেইন ফরেস্টে? অর্থাৎ বৃষ্টি অরণ্য অঞ্চলে নিম্নলিখিত গাছগুলির মধ্যে যে গাছটি সবথেকে বেশি বা সচরাচর চোখে পড়ে? চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ পাইন, ইউক্যালিপটাস, অর্কিড এবং ফির। এই চারটি অপশানের মধ্যে বন্ধুরা কিন্তু সঠিক উত্তর হচ্ছে অর্কিড। অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্টে কিন্তু এই অর্কিড জাতীয় গাছই সবথেকে বেশি পরিমাণে চোখে পড়ে। 16 নম্বর প্রশ্ন আছে সবুজ গ্রন্থি যে প্রাণীর রেচন অঙ্গ, বা একে অন্যভাবে বলতে পারা যায় গ্রিন গ্ল্যান্ড কোন প্রাণীর রেচন অঙ্গ? চারটি অপশান দেওয়া আছে আর্থওয়ার্ম, আরশোলা, চিংড়ি এবং মাছি। এই চারটি অপশানের মধ্যে বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে কিন্তু গ চিংড়ি। অর্থাৎ
চিংড়ি হচ্ছে কিন্তু সবুজ গ্রন্থি প্রাণী, রেচনাঙ্গযুক্ত একটা প্রাণী। 17 নম্বর প্রশ্ন আছে, যখন চাপ বৃদ্ধি করা হয় তখন জলের স্ফুটনাঙ্ক কী হয়? 4টে অপশন আছে, কমে যায়, বৃদ্ধি পায়, একই থাকে, না নির্ভর করে কী পরিমাণ জলীয় বাষ্প ধারণ করেছে তার উপরে। তবে এই প্রশ্নটা বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে খ, বৃদ্ধি পায়। অর্থাৎ যখন চাপ বৃদ্ধি করে তখন কিন্তু জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এখানে মনে রাখবে 16 বার এর জলের স্ফুটনাঙ্ক হয় কিন্তু 200 ডিগ্রি সেলসিয়াসের মতন। পরে 18 নম্বর প্রশ্ন আছে, কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকরী করা হয়নি? 4টে অপশান আছে দেখো, নাগাল্যান্ড আছে, উড়িষ্যা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। 4টে অপশান আছে। এই 4টে অপশানের মধ্যে বন্ধুরা কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে ক, অর্থাৎ নাগাল্যান্ড। নাগাল্যান্ড হচ্ছে কিন্তু এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান। অর্থাৎ ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এখনও পর্যন্ত নাগাল্যান্ড রাজ্যে চালু হয়নি। নেক্সট 19 নম্বর প্রশ্ন আছে, দেখো, প্রথম কোন মহিলা শিল্পী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? অর্থাৎ ভারতবর্ষের কোন মহিলা শিল্পী সর্বপ্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা মনে রেখে দিতে পারো। দেখো, অপশান আছে নার্গিস দত্ত, উমাদেবী, দেবিকা রানী এবং সুলোচনা। এই 4টে অপশানের মধ্যে বন্ধুরা কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে গ, অর্থাৎ দেবিকা রানী। দেবিকা রানী হচ্ছেন সেই মহিলা যিনি সর্বপ্রথম মহিলা শিল্পী হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু অর্জন করেছিলেন। লাস্ট প্রশ্ন আছে যে মুদ্রাস্ফীতি সবচেয়ে সাহায্য করে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে? দেখো, 4টি অপশান আছে, নির্দিষ্ট রোজগার আছে এমন গোষ্ঠী, স্পেশাল ডিপোজিট, ডিবেটরস এবং জমির মালিক। তো বন্ধুরা, শেষ প্রশ্নটির উত্তর জানার আগে দেওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, এবং যত বেশি সম্ভব পারো তোমরা চ্যানেলটাকে, এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই যাতে তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, এই শেষ প্রশ্নটির উত্তর হচ্ছে বন্ধুরা গ, অর্থাৎ ডিবেটরস। তো বন্ধুরা, এই ছিল আজকের মোস্ট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। আমি আবার আগামীকাল তোমাদের জন্য আরও 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হব। তত সময়ের জন্য বন্ধুরা, আলবিদা।